তুমি আমার প্রাইভেট পার্টসে হাত দিয়ে দেবে, আমি ছাড়বো নাকি? প্রাইভেট পার্টস সমেত প্রায় এক প্রকার উলঙ্গ করে চেক করে। যে গিয়ে হবে অফিসার, কোন একটা পুলিশও গিয়ে, সে তো মজা নেবে। কেউ যদি লেসবিয়ান হয় সে তো বলবে আমাকে ওখানে এ করো, কি করে রিক্রুট করো, আমি মজা নেবো আবার টাকাও পাবো। আমার নামে কোনো রেপ মানে শ্লীলতাহানির মামলা হবে না। কেন এক্সরে রাখছে না এয়ারপোর্টের মতো জায়গায়, যেখানে এক্সরেতে আপনি একটা ছোট্ট ছুঁচ নিয়ে গেলেও ধরা পড়ছে, তাহলে এখানে কেন করছে না? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। নওশাদ সিদ্দিকীর নামটা আপনারা প্রায় সবাই জানেন। কয়েক বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়, তাকে কখনো লালবাজারে পুলিশ কাস্টাডিতে রাখা হয়, কখনো আবার জেল হেফাজতে রাখা হয়। জেল থেকে বেরিয়ে এসে নওশাদ বারবার বলছিলেন যে এমন কিছু ঘটনার তিনি সাক্ষী থেকেছেন, সেটা না হলে অনেক কিছু মিস করে যেতেন। জেল এবং পুলিশ হেফাজতের অভ্যন্তরে কি কাণ্ড ঘটছে না ঘটছে সেটা তিনি কিছুটা হলেও মানুষের সামনে উত্থাপন করেছিলেন, বলেছিলেন যত সময় আসবে তিনি আরো জানাবেন। তিনি জানালেন যে জেলের ভেতরে বা পুলিশ কাস্টাডির ভেতরে, লালবাজারে সেন্ট্রাল লকআপের ভেতরে কি আবহ তৈরি হয়েছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি, যাতে মানুষের মানবাধিকার হরণ হচ্ছে। কি বললেন নওশাদ সিদ্দিকী, সরাসরি শুনে নিন। আমরা এই মুহূর্তে যে সময়টাতে বসবাস করি সেটা বিজ্ঞানের যুগ। জেলে ছিল, মানে বিধায়ক হিসাবে জেলে কাটিয়েছো তুমি। অনেক কিছু বলেছিলে যে হাফ প্যান্ট পরিয়ে রাখা হয়েছে, যেটা ইসলামিক সমাজের ক্ষেত্রে একটা ইসলামিক সমাজের ক্ষেত্রে তো নয়। আমি বলছি একটা জিনিস, হ্যাঁ, ধর্মীয় ভাবে মুসলিম সম্প্রদায়ের হাঁটুর উপরে কাপড় তোলা অবৈধ। ঠিক একইভাবে ধর্মীয় ভাবে একজন ব্রাহ্মণের পৈতে খোলাটাও একদম অবৈধ, চলবে না। কারণ আমি যখন খেলাধুলা করতাম, আমাদের টিমে তো বন্ধু বান্ধব যারা ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন, তাদের সাথে কথা বলেছি। টয়লেটে গেলে ওই এটা কি বলে আপনার পৈতেটাকে কিভাবে রাখতে হয়, করতে হয়, সেগুলো কিছু কিছু জেনেছি। তাদের কাছ থেকে গল্পপত্র জানতাম, ওরা আমাদের কাছ থেকে জানতো। এটাই তো সংস্কৃতির আদান প্রদান। এই যে আমরা ওরা ভাবটাই তো ক্ষতি হয়ে যায়। এখন যেটা হচ্ছে আমরা ওরা, তাহলে একে অপরের সংস্কৃতিটা জানবো কি করে? এই যে মিলন ক্ষেত্র ভারতবর্ষ পশ্চিমবাংলায়, মানে কি সেটাই যে আপনার ধর্ম আমার ধর্ম আলাদা হতে পারে। আমিও তো জানতে, আমার ইচ্ছা নেই যে আপনার ধর্মকে ভাই একটু বলুন না, আপনি দাদা, আপনি বলেন ভাই আপনি একটু বলুন না, এটাই তো, এটা অবশ্যই। তো সেই হিসাবে ওখানে ওইগুলো, সেই অর্থে আপনি আংটি, অনেকের ধর্মীয় বিশ্বাসে আছে যে এই আমি এই ব্যবসা বাণিজ্য বা ভালো আছে, অনেকের ব্যবসা বিশ্বাস আছে, আমি বিশ্বাস যদিও করি না। অনেকের বিশ্বাস করে ওখানে তাকে গলা টিপে ধরতেও পারি না যে তুমি বিশ্বাস করবে না, এটা বলতে পারি না। এটা দেশ কিন্তু পারমিট করে না। আমি যেমন জোর গলায় বলছি আমি আংটি বা জ্যোতিষীতে বিশ্বাসী নয়, এটা দেশ পারমিট করছে। কিন্তু আপনি বিশ্বাসী কেন, আপনাকে বিশ্বাস করা যাবে না, গলা টিপে ধরবো, এটা দেশ পারমিট করে না। এটা হচ্ছে আমার দেশের বিউটি। ঠিক ঠিক, এটা আমার দেশের বিউটি। তো ওইখানে আপনি খুলে রাখতে হবে। আপনি যে অনেক সম্ভবত অনুকূল ঠাকুরের যারা ভক্ত, তাদের মালা বা জবের মালা বলে, তো সেগুলো সেই অর্থে হয় না। তাবিজ আপনি ধর্মীয় ভাবে তাবিজ রাখলেন, অনেকে রাখে, তো সেগুলো আপনি রাখতে পারবেন না, সেগুলো রাখতে। দেখুন, একটা কথা বলছি না, আমি বিধায়ক আমার কাছে আসেনি, আমার কাছে ধারে কাছে আসতে পারেনি, আমি আমার পাজামা পাঞ্জাবি করছিলাম, আমার কাছে আসতে দেয়। আমাদের সাথে যারা আছেন বা আরো যারা আছে, তাদের কি হচ্ছে? মানে জেলের ভিতরে ধর্মীয় অধিকার নষ্ট হচ্ছে। তো 100 বার এটা তো ভয়ঙ্কর বিষয় বলছি। মানে জেলে, আমি তো এটা জেলে নয়, সরি, এটা পুলিশ কাস্টাডি, ক্যালকাটা পুলিশে, আচ্ছা, লালবাজারে সেন্ট্রাল লকআপের কথা আমি তো বলেছি। শুধু এটা ধর্মীয় অধিকার নয়, আপনার ফান্ডামেন্টাল রাইটসও ব্রেক হয়। আপনার ওখানে দেখুন, আমি আবারও বলছি, আমি বিধায়ক হিসাবে আমার সাথে কোনো পুলিশ খারাপ আচরণ করেনি প্রিজন ভ্যানে তোলার পর থেকে। প্রিজন ভ্যানে তোলার আগে থেকে অমানসিক অত্যাচার হয়েছে, অমানসিক আচরণ করেছে, মেরেছে, মাথায় মেরেছে, আমার লাঠি দিয়ে, আপনারা সবাই দেখিয়েছেন। প্রিজন ভ্যানে তোলার পর থেকে কেউ আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি। দু একজন চ্যাংড়া থাকবে ডিসির কাছে, এসির কাছে নিজের সম্মান বাড়ানোর জন্য, পুলিশ বলছে না না ও আছে, সেগুলো সব নোটে আছে, সেগুলো আমি ভুলে যাইনি। নোট চলছে, নোটটা নোট করা যায়, ও 2-4 জন, ওগুলো থাকবে, এগুলো আমি ভাবি না। কারণ ডিসির কাছে, এসির কাছে নম্বর বাড়াতে হবে না, খোঁচর মনে করে সব কিছু থাকে, তো ওগুলো নিয়ে আমি ভাবি না। তো সব অফিসারই আমি বলবো, কনস্টেবল থেকে শুরু করে অফিসার লেভেল পর্যন্ত কেউ আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি। সুতরাং আমাকে নিয়ে ব্যাপারটা নয়,
আমি ইন জেনারেল ভাবতে চাই। জানেন আপনি, আমাকে যখন জেল কাস্টাডি হয়, পুলিশ কাস্টাডি পরে জেল কাস্টাডি, তখন আমার উকিলরা বলে ফেলেছিলেন যে যেহেতু এমএলএ ডিভিশন 1-এ এনাকে ট্রিটমেন্ট করা, অর্থাৎ ভিআইপি ট্রিটমেন্ট জেলের মধ্যে। আমি সাথে সাথে হাত তুলে জজ স্যারকে বলেছিলাম, যিনি জাজ ছিলেন, স্যার আমার একটা কথা আছে। বললো বলুন, ভরা জেলা সে কিন্তু খোঁজ নেবে যে না আমি ওই যারা কোর্ট করে তারা, যে আমি তখন বলেছিলাম যে আমি ডিভিশন 1 নেবো না, আমি সাধারণ প্রিজনারদের সাথে থাকবো। এবার কেন সে পরে ব্যাখ্যা দিয়েছিলাম, কারণ জজকে তো আমি ব্যাখ্যা দিতে যাবো, উনি তো আমার ব্যাখ্যাও কেন শুনবেন, আমি আমার মতামত, উনি ওই লেভেলের মানুষ আমার ব্যাখ্যা কেন শুনতে যাবেন। আমি পরে ব্যাখ্যাও দিয়েছিলাম, আজকেও দিচ্ছি, যে আমার বক্তব্য আমি ভিআইপি আমাকে কে তৈরি করলো, মানুষ তৈরি করলো, হ্যাঁ ভোটাররা আমাকে ভিআইপি করলো। তাহলে ভোটাররা আমাকে ভিআইপি করেছে মানে আমি মনে করি ভোটাররা ভিভিআইপি। তারা যেদিনকে ভিআইপি ট্রিটমেন্ট জেলে পাবে, নওশাদ সিদ্দিকী তখন ভিআইপি ট্রিটমেন্ট নেবে, যদি আগামী দিন জেলে যেতে হয়। তো সুতরাং আমি যারা আমাকে ভিআইপি বানালো তারা ট্রিটমেন্ট পাচ্ছে না জেলের মধ্যে, ভিআইপি ট্রিটমেন্ট, তাহলে আমি কেন নেবো তাদের জন্য? এই ইস্যুটা আমি এটাকে রিফিউজ করেছিলাম। আর একটা হচ্ছে যারা নন ভিআইপি তারা ওখানে কি কি ফ্যাসিলিটি পায়, এইটা আমার ধরার ছিল। আমি অনেক কিছু ধরেছি। যাক, ওখান থেকে যখন আপনার এ করে আপনার, এটা তো হলো আপনার পুলিশ কাস্টাডি, সেন্ট্রাল লকআপে। সেন্ট্রাল লকআপে কোনো এখন উন্নত মানের মেশিন নাই, এটা সবথেকে খারাপ জিনিস। মেশিন মানে তুমি জলটা খেয়ে না আমি খাচ্ছি। এটা হচ্ছে আপনাকে আপনি কোর্টে গিয়েছেন বা আপনি মেডিকেলে 24 আওয়ার্স, প্রত্যেক 24 ঘন্টা আমাদের মেডিকেল ছিল। অন্যদের হয়তো মানে প্রত্যেক 24 ঘন্টা মেডিকেল থাকে। বা আপনাকে সেন্ট্রাল লকআপ থেকে ডিসি অফিসে নিয়ে গিয়েছে, ওর মধ্যেই ডিডি দপ্তরে, মানে গোয়েন্দা দপ্তর, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এটা লালবাজারের একটা দপ্তর, 42টা শাখা আছে সম্ভবত। একদম। তো কোন একটাতে নিয়ে গিয়েছে আপনাকে, তো আবার ওখান থেকে 50 মিটার দূর, তো আবার নিয়ে এসে যখন আপনাকে সেন্ট্রাল লকআপে ঢুকাবে, আপনাকে ফুল চেক করবে। বডি যেটা চেক হবে সেটা, ধরুন আমি আবারও বলছি, আমি এমএলএ, আমার ধারে কাছে ঘেঁচতে পারেনি, আমি ঘেঁচতে দিতাম না একদম, আমি কোনো কথা হবে না, তুমি আমার প্রাইভেট পার্টসে হাত দিয়ে দেবে, আমি ছাড়বো নাকি? প্রাইভেট পার্টস সমেত প্রায় এক প্রকার উলঙ্গ করে চেক করে। এবার বলুন, হ্যাঁ আমি বলছি কারণ আমাকে করার সাহস পাইনি, আর করতে দেবো না আমি, কিন্তু অন্যগুলো তো বুঝতে পারিতাম। আমাদের প্রভাবশালী হোক আর যাই হোক, প্রাইভেট পার্টস চেক করবে, কারণ যদি প্রাইভেট পার্টসে কিছু লুকিয়ে নিয়ে আসে। এবার বলুন, যে গিয়ে হবে অফিসার, কোন একটা পুলিশও গিয়ে, সে তো মজা নেবে। হতেই পারে। তুমি কি গিয়ে, আপনি কি গিয়ে, আপনাকে ধরো কোনো কারণে অ্যারেস্ট করেছে, মেডিকেল করে ফিরে নিয়ে আসছে, আপনাকেও চেক করবে। আপনি বলুন, সালা গিয়েছে তো ও তো মজাই নেবে। এটা অন্যায় না? না অন্যায় নয়। মানে একটা মহিলার ক্ষেত্র, কেউ যদি লেসবিয়ান হয়, সে তো বলবে আমাকে ওখানে এ করো, কি বলে রিক্রুট করো। সে কি বলবে, আমার মজা নেওয়ার জায়গা তো, আমি মজা নেবো আবার টাকাও পাবো, আমার নামে কোনো রেপে মানে শ্লীলতাহানির মামলা হবে না। মহিলার কথা বলছি, পুরুষকে চেক করছে। কিন্তু এখন তো উন্নত মানে, আমরা এখন কম্পিউটার সায়েন্সের গল্প শোনাচ্ছি, একদম এক্স-রে করলে একদম আমরা ট্রিলিয়ন সম্পত্তির গল্প শোনাচ্ছি। কেন এক্স-রে রাখছেন এয়ারপোর্টের মতো জায়গায়, যেখানে এক্স-রেতে আপনি একটা ছোট্ট ছুঁচ নিয়ে গেলে ধরা পড়ছে, একদম, তাহলে এখানে কেন করছে না? মানে এটা তো তাহলে একদম ব্রিটিশরা এই আইনটা চালু রেখে গিয়েছিল। ব্রিটিশদের আইন এখনো মমতা ব্যানার্জি চালাচ্ছে, আমি অন ক্যামেরা বলছি। ব্রিটিশরা আমাদের যোদ্ধা, ব্রিটিশদের পিরিয়ডে ম্যাক্সিমাম কাদেরকে রাখতো, আমাদের যোদ্ধাদের সাথে এইগুলো অপমান করার জন্য, এই ধরনের নোংরামি করার জন্য করে রেখেছিল। এখন এটা মমতা ব্যানার্জি এখন এটা কন্টিনিউ করছে, এটাকে ডিসকন্টিনিউ করার দরকার নেই। অবশ্যই করা আছে, অবশ্যই করতে হবে, কারণ ব্রিটিশদের আইন চলছে বলে বিএনএস হলো, সেটাকে ভারতীয় একটা ইয়ে দেওয়ার জন্য, মানে স্ট্রাকচার দেওয়ার জন্য। এই নামকরণ নিয়ে আমার বিতর্ক আছে, ওটা মনুসংহিতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, বিএনএস বা বিএনএসএস। ঠিক, আমি ওটা বলছি না, আমি প্রশ্ন আসছি যেটা, তাহলে আমার হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে, এত হিউম্যান রাইটস কমিশন আছে, আমি জানি না এর বিরুদ্ধে কেন আওয়াজ তুলে না। আমি বিধানসভায় বলেছিলাম কথা, বিধানসভাতে তুমি আরেকটাও প্রসঙ্গ উত্থাপন করেছিলে যে যৌন স্বাধীনতা, আমি বলবো এটা বিষয়ে আজকে একটু বলবো, এটা কিন্তু অনেকে আমি বলবো, তো এটা ভালো নতুন বিষয়, কিন্তু এটা ক্লিয়ার করি। এটা একটা পার্ট, আপনি রুম আছে এর মধ্যে আপনার কি বলে, এই ধরেন একটা হল রুম, টয়লেট আছে, এখানে টয়লেটে আপনি দরজা পাবেন না, এই রুমে হয়তো 30 জনকে রেখেছে, কি 20 জন আছে, দরজা নাই, পারবেন আপনি টয়লেট করতে? এরকম পরিস্থিতি ইনহিউম্যান ওখানে চলে, আপনি অবাক হয়ে যাবেন। এটা পিসি লালবাজার সেন্ট্রাল লকআপের কথা বলছি,
আমি যদি ভুল বলি আমার বক্তব্য কিন্তু আপনাকে বলছি ঘুরে ফিরে লালবাজারে যাবে। আমার প্রত্যেকটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তার লোককে দিয়ে সেন্সার করে। একটা শব্দ যদি খারাপ হয় আমার নামে মামলা করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি একটা পার্টি কথা। ফলে কি আছে সামনে এতটুকু একটা উঁচু করা আছে, মানে আপনি টয়লেট করতে বসবেন এখানে অব্দি দেখা যাবে। কেউ যদি টয়লেটে ঢুকে যায় মানে আপনার সব প্রাইভেট পার্টস দেখে নেবে, একে একে ঢুকতে হবে, এক নাম্বার কেন। দ্বিতীয় হচ্ছে আপনাদের পুলিশ কাস্টডিতে আছেন, টয়লেটে বসেছেন, আবার টয়লেটের সামনে আপনার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা কি 8 ইঞ্চি একটা দিয়ে কাটা আছে, ফটক করা আছে, গর্ত করা আছে, ওখান থেকে পুলিশ এসে মাঝে মাঝে উকি মারে। বুঝতে পারছেন? আপনি টয়লেট করতে বসেছেন উকি মারবে যে পুলিশ। আমি কেন বারবার গিয়ে আর বলছি, বলে আমার রাগে বলছে কথা, আমি বারবার রাগে বলছি যে গিয়ে অফিসার হবে বা যে পুলিশ হবে সে কি বলবে, ঘুরিয়ে ফিরিয়ে আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে চাকরিটা দাও। কেন? সে দেখবে, সে মজা নেবে, চোখের তার মজা হবে, তার জন্য এটা ভালো লাগে। কিন্তু আমাদের জন্য তো রাখবে কি, আমাদের জন্য অস্বস্তি করতো। অবশ্যই অস্বস্তিকর, স্বাভাবিকভাবে। আমি আমার প্রাইভেট পার্টস অন্যজন দেখবে, আমার এটা হতে পারে, আপনার প্রাইভেট পার্টস অন্যজন দেখবে কেন? তো এই ধরনের অবান্তর জিনিসপত্র ওর মধ্যে আছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। এটা আমি বিধানসভা উত্থাপন করেছি। ভাবুন, পুলিশ কাস্টাডি অর্থাৎ লালবাজার সেন্ট্রাল লকআপের ভেতরে কিভাবে যারা বন্দী, যারা গ্রেপ্তার হয়ে আসছেন তাদের মানবাধিকার হরণ হচ্ছে। নওশাদ সিদ্দিকী যে কথাটা বললেন সেই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ভেবে দেখা উচিত যে সংশ্লিষ্ট জায়গাগুলিতে মানুষের মানবাধিকার কিভাবে হরণ হচ্ছে। মানুষ না চাইতেও কিভাবে পর ব্যক্তির মুখোমুখি হয়ে নিজেকে সম্পূর্ণ উলঙ্গ করে দিচ্ছেন। ভাবুন, আজকে যদি এটা আপনার ঘরের লোক হয়, এটা যদি আপনার পাড়ার লোক হন, বাড়ির লোক হন, তাহলে এই মুহূর্তে আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি, যেটা বারবার বিষয়টা উঠে আসছে যে এই বিজ্ঞানের যুগে অনেক যন্ত্রপাতি বেরিয়ে গিয়েছে, অনেক এক্সরে পদ্ধতি বেরিয়ে গিয়েছে, যার মাধ্যমে মানব শরীরের ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট ক্ষুদ্র কণাও নির্দ্বিধায় বের করে আনা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন সেন্ট্রাল লকআপের ভিতরে এই ছবি নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনছি, ফলে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের গা শিহরণ দিয়ে উঠছে। এ কোন জগতে বসবাস করছি আমরা? এ কোন জায়গায় রয়েছি? এগুলো তো আমরা সাধারণত সিনেমাতে দেখে থাকি। শুধুমাত্র লালবাজার কেন, এটা যদি বিশ্বের কোনো একটি জেলেও এমন ঘটনা ঘটে বা এমন পুলিশ কাস্টাডিতে এমন ঘটনা ঘটে, সেটা অত্যন্ত লজ্জার, দুর্ভাগ্যজনক। এমন কোনো এক্সরে ব্যবস্থা কি আবিষ্কার হয়নি যার মাধ্যমে মানব শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা পর্যন্ত আপনাদের চোখের সামনে একদম ছবির মতো উঠে আসে? এটা স্বাভাবিকভাবে ভাবার বিষয়। আজকে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, তার হয়তো ভয় ডর নেই, তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, সেই কারণে সেই কথা বলছেন। কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে, যারা কোনো দোষ না করেই সেন্ট্রাল লকআপে গিয়েছেন, যারা দোষ করে সেন্ট্রাল লকআপে গিয়েছেন, যাই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির তাদের নিজস্ব মানবাধিকার রয়েছে। আজকে যদি পর ব্যক্তির মুখোমুখি হয়ে নিজেকে সম্পূর্ণ উলঙ্গ করে তল্লাশি চালানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সামনে দাঁড়াতে, এর চেয়ে লজ্জার বিষয় আর কি থাকতে পারে? অবশ্যই আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং আরো এই ধরনের বিভিন্ন তথ্য, এই ধরনের বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন এক্সক্লুসিভ কাঁচিহীন সাংবাদিকতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে অবশ্যই নজর রাখুন বেঙ্গল লিবার্টি পর্দায়। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং স্বাধীন সাংবাদিকতা, কাঁচিহীন সাংবাদিকতার পাশে দাঁড়ান আপনারা। অসংখ্য ধন্যবাদ।